ইস, আমি দেখতে কত সুন্দর, আর আমার জন্ম হয়েছে কিনা গরিব ঘরে, এটা আমি কিছুতেই মানতে পারছি না। কে ব্যাপার মুন্নিমা, তুই কে মানতে পারছিস না? এই যে আমি গরিব ঘরের মেয়ে, এটাই মানতে পারছি না। আমি যা সুন্দরী, এতে আমার রাজার ঘরে জন্ম নেওয়া উচিত ছিল। মা, একটা সত্যি করে কথা বলো তো, আমি কোনো রাজার মেয়ে রাজকুমারী ছিলাম না তো? না রে মা, তুই কোনো রাজার মেয়ে ছিলি না, তুই আমার বান্ধবীর মেয়ে ছিলি। তোর জন্মের আগেই তোর বাবা মারা যায়, আর তোকে জন্ম দিয়ে তোর মা মারা যায়। তারপর থেকে আমি তোকে আদর যত্নে বড় করি। এই যে বাড়িটা দেখছিস, এটা তোর মারই বাড়ি। আমরা আগে থেকেই গরিব, বুঝলি? উফ, দিলে তো আমার মনটাকে ভেঙে। তুমি এত গরিব কেন? হ্যাঁ, একটু ধনী হতে পারোনি? যত সব, কিছুই ভালো লাগে না। এভাবে গাল ফুলিয়ে বসে থেকে লাভ নেই। রাগ করলে সত্য কখনো উল্টে যাবে না। তাই বলি কি, চল চল মাঠে যাই, আর লাল পেঁয়াজ তুলে বাজারে বিক্রি করতে হবে যে। আমার মন ভালো নেই, আমি কোনো কাজ করতে পারবো না, তুমি একাই চলে যাও। এমন করিস না মা, আমি একাই অতগুলো কাজ করতে পারবো না। চল না মা, আমাকে একটু সাহায্য করবি? কমলা বৃদ্ধার জোড়াজুড়িতে মুন্নি কাজে যেতে রাজি হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন জমিতে চলে আসে, আর জমি থেকে লাল পেঁয়াজ তুলতে থাকে। আমি আর পারবো না, রোদে কাজ করতে করতে আমার সৌন্দর্য জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। গরিব ঘরে জন্ম নেওয়ার এই এক জ্বালা। আমি যদি কোনো রাজার ঘরে জন্ম নিতাম, তাহলে এসব কাজ আমার দাস দাসীরা করতো। ধুর বাবা, চললাম আমি। এই মেয়েকে নিয়ে আর পারি না বাপু, এত উচ্চ বিলাস যে ভালো নয়। না জানি এত আফসোস করতে করতে কোন দিন নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে। না, আর দেরি নয়, যাই পেঁয়াজগুলো বাজারে বিক্রি করে আসি। মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। এই নে রে মা, খাবার খা। তুমি আজকেও আমাকে পান্তা খেতে দিয়েছো? তোমাকে না বলেছি এসব খাবার আমি খাবো না। এই ঘরে জন্ম না নিয়ে ধনী ঘরে জন্ম নিলে আমি এই পান্তার পরিবর্তে বিরিয়ানি কোরমা পোলাও খেতাম। মুন্নি, ভাগ্যকে মেনে নিতে হয়। এভাবে আফসোস করলে জীবনে অনেক পিছিয়ে যাবি তুই। তোর যদি এতই ধনী হওয়ার শখ, তাহলে পরিশ্রম করে ধনী হয়ে যা, আর কখনো আমার সামনে এসব কথা বলবি না, বুঝেছিস? এই ভাগ্যকে আমি মেনে নিতে পারবো না। যে করেই হোক ভাগ্য বদলাতে হবে। আমার জন্য এই কুড়ে ঘর নয়, আমি একমাত্র রাজপ্রাসাদেরই যোগ্য। আমি এক্ষুনি বেরিয়ে পড়বো ভাগ্য বদলাতে। এই বলে মুন্নি কমলাকে কিছু না বলে তার ভাগ্য বদলাতে অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর সামনের দিকে চলতেই থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। মা গো মা, সে কখন থেকে উঠছি আর উঠছি, কিন্তু এখন পর্যন্ত ভাগ্য বদলানোর কোনো নমুনাই খুঁজে পেলাম না। এদিকে শরীরটাও বড্ড ক্লান্ত লাগছে। এক কাজ করি, এই গাছটার নিচে বসে একটু বিশ্রাম নেই, তারপর না হয় আবারও চলবো সামনের দিকে। তান্ত্রিক বাবা, আপনি ধ্যান করুন, আমি বন থেকে কিছু ফল নিয়ে আসছি। কেন রে মা, ঘরে তো এখনো ফল আছে, ওগুলো আগে শেষ হোক, তারপর না হয় খুঁজে এনে দিস। তান্ত্রিক বাবা, আপনি ভুলে গিয়েছেন নাকি যে আমি কালকে রাজপ্রাসাদে ফিরে যাব, আর কবে রাজপ্রাসাদ থেকে এখানে আসব সেটা আমি জানি না। তাই আপনার জন্য ফল খুঁজতে যাচ্ছি, যাতে আপনার খাবারের অভাব না হয়। এই যা, আমি তো ভুলে গিয়েছি যে তোর অভিশাপ আজ থেকে শেষ, আর তুই ফিরে যাবি তোর জন্মস্থানে। আজ আমি অনেক খুশি রে মা, কারণ রাজামশাইয়ের সম্মান আমি রাখতে পেরেছি। আমিও অনেক খুশি। এবার আমি চলি, দেরি হয়ে যাচ্ছে যে। কি, এই পাখিটা ওখানে এভাবে বসে আছে কেন? কিছু হয়েছে নাকি? দেখি তো গিয়ে। এই যে বোন, কি হয়েছে তোমার? এভাবে ঘন জঙ্গলে এসে বসে আছো কেন? কে তুমি? তোমার সৌন্দর্য দেখে তো মনে হচ্ছে তুমি কোনো রাজা রানী বা ধনী ঘরের মেয়ে।
এই পাখিটা আমার মনের মতো কথা বলেছে, এর সামনে একটু ভাব নেই। ঠিকই বলেছো তুমি, আমি উত্তরের রাজ্যের রাজার মেয়ে রাজকুমারী। কিন্তু তুমি কে? আমিও তো তোমার মতোই রাজকুমারী, কিন্তু তোমাকে দেখে তো সাধারণ পাখি মনে হচ্ছে, রাজকুমারী তো মনে হচ্ছে না। আমি পাশের রাজ্যের রাজকুমারী। একটা অভিশাপের কারণে আমার বাবা মা অনেক ছোটতে আমাকে এখানকার এক তান্ত্রিকের কাছে রেখে যায়। তান্ত্রিক বাবার আশীর্বাদে আর সাধারণ জীবনযাপনের মাধ্যমে আমি দীর্ঘ বছর পর অভিশাপ কাটিয়ে উঠি, আর তাই কাল রাজপ্রাসাদে ফিরে যাব। তাই নাকি? তাই এত বছর পর তোমার মা বাবা তোমাকে চিনবে কি করে? এই যে আমার গলার লকেটটা দেখছো, এটাই আমাকে চেনার একমাত্র উপায়। এটা দেখে আমার বাবা মা আমাকে গ্রহণ করবে। তার মানে পাখিকে এর বাবা মা চেনে না? এখন এই সুযোগ, এর কাছ থেকে লকেটটা ছিনিয়ে নিয়ে ওই রাজপ্রাসাদে গিয়ে আমি রাজকন্যা হয়ে যাব আর স্বপ্নের মতো সুখে আনন্দে জীবন যাপন করব। কিন্তু লকেটটা ছিনিয়ে নিব কি করে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এই লতা পাতাগুলো দিয়ে একে বেঁধে এর কাছ থেকে লকেটটা ছিনিয়ে নিব। যেই ভাবা সেই কাজ। টুনি কিছু বুঝে ওঠার আগেই পাশে পড়ে থাকা লতা পাতা দিয়ে মুন্নি টুনিকে একটা গাছের সাথে বেঁধে ফেলে। একে কি? তুমি আমাকে এভাবে বাঁধলে কেন? ছাড়ো, ছাড়ো আমাকে। তোর গলার এই লকেটটা নেয়ার জন্য তোকে বেঁধেছি। এবার থাক, তুই এখানেই বন্দি হয়ে থাক। আমি চললাম তোর বাবা মায়ের কাছে। আজ থেকে আমি তোর পরিবর্তে রাজকন্যা হয়ে থাকবো। তুমি তো নিজেই রাজকন্যা, তুমি এমন করছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো। আমি কোনো রাজকন্যা নই, আমি রাজকন্যা হতে এসেছি। তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। রানী, তোমার কাজ কত দূর? আমার মেয়ের পছন্দের সব খাবার রান্না করা শেষ। এবার শুধু ওর গহনাগুলো বের করার পালা। না জানি আমার মেয়েটা কত বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে। আমার মনটা বড্ড ছটফট করছে। ও কখন আসবে মহারাজ? রাজামশাই, রানীমা, আপনাদের অপেক্ষার পালা শেষ হয়েছে, রাজকন্যা ফিরে এসেছে। সত্যি রানী, চলো। মা টুনি, তুই এসেছিস আমার নয়নের মণি। কতদিন পর তোকে দেখলাম। আয় মা, আয় আমার বুকে আয়। আজ আমার টুনি মায়ের আগমনে রাজ্য আলোকিত হয়েছে। মা, কি সুন্দর গহনা চুড়ি। রানীমা, না মানে মা, এগুলো কি সোনার? টুনিরূপী মুন্নির এমন কথা শুনে রাজা রানী বেশ অবাক হয়ে যায়। আর রাজা বলে ওঠে, এ কেমন কথা রাজকন্যা? তুমি সোনার গহনা চিনতে পারছো না, আর নিজের মাকে রানীমা বলছো? তুমি কি? আহা মহারাজ, ও অনেক বছর প্রাসাদ থেকে দূরে ছিল আর সাধারণ জীবন যাপন করেছে, তাই হয়তো এভাবে বলছে। তাছাড়া ওর গলায় আমাদের দেয়া লকেটটা ঝুলছে। আমার মনে হয় এই সমস্যা আস্তে আস্তে সমাধান হবে। তাই যেন হয় রানী, এবার কন্যাকে বরণ করো। রানী টুনিরূপে মুন্নিকে যেই বরণ করতে ধরে, ঠিক তখনই সেখানে তান্ত্রিক আর টুনি চলে আসে। থামুন রানীমা, এই পাখিকে বরণ করবেন না, ও রাজকুমারী নয়। এই রে, এই টুনি এখানে এসে গেছে। যাই হোক, আমাকে অভিনয় করতে হবে বেশ ভালো মতো। রাজকুমারী নয় মানে? এই বদমাস পাখি আসল রাজকুমারীকে বন্দি করে ওর লকেট নিয়ে এসেছে, যাতে আপনারা ওকে রাজকুমারী ভেবে গ্রহণ করেন। আর এই পাখি তো লোভী আর নকল, আসল রাজকুমারী তো এই টুনি। মিথ্যে, এই সব কিছু মিথ্যে। আসল রাজকুমারী আমি। মা বাবা, বিশ্বাস করো। না বাবা মা, আসল রাজকুমারী আমি, বিশ্বাস করো। মহারাজ, আমাকে কি আপনার বিশ্বাস হয় না? তান্ত্রিক বাবা, আমার নিজের থেকেও আপনাকে আমি অনেক বেশি বিশ্বাস করি। আমি সত্যি বলছি, এই মেয়ে নকল আর এই টুনি আসল। তান্ত্রিক হয়ে মিথ্যে বলতে লজ্জা করে না? আমি আসল রাজকুমারী। চুপ করো, কে আসল রাজকুমারী আর কে নকল রাজকুমারী
তা এক্ষুনি প্রমাণ হবে। এই মেয়ে, এতক্ষণ থেকে নিজেকে আসল রাজকুমারী দাবি করেছো, এবার বলো দেখি রাজা রানীর নাম কি? মানে তোমার বাবা মায়ের নাম কি? না মানে না মানে আসলে আমার বাবার নাম রাজু টোনা আর মায়ের নাম মিনু। এই তো আমার আসল রাজকুমারী, আর এই বজ্জাত মেয়ে হলো নকল রাজকুমারী। সেনাপতি, এই লোভী বদমাশ মেয়েকে বন্দি করো। মহারাজ, আমার ভুল হয়েছে, আমি লোভের বশে এমনটা করেছি, আমাকে বন্দি করবেন না, ক্ষমা করে দিন। অন্যায়কারী, তোর কোনো ক্ষমা নেই। তোকে এখান থেকে ছেড়ে দিলে তুই অন্য কোথাও গিয়ে আবারও একই কাজ করবি, তাই তুই বন্দি থাকাই ভালো। সেনাপতি, একে নিয়ে যাও। রানীর আদেশে সেনাপতি কবুতর মুন্নিকে রাজ কারাগারে বন্দি করে রাখে। মা, তুমি ঠিকই বলেছিলে, তোমার কথা মতো আজ ভাগ্যকে মেনে নিলে আমার এই অবস্থা হতো না। কেন যে আমি নিজের ভাগ্যকে মেনে নিলাম না। মুন্নি কারাগারে বসে কান্না করতে থাকে, আর এদিকে রাজা রানী টুনিকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বিধাতা ভাগ্যে যা রেখেছে তাই মেনে নিলেই জীবন সুন্দর। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কালু কাক যা যা বলেছি সব মনে আছে তো? আমার নাম কালু কাক, যা একবার শুনি তার কখনো ভুলি না। আচ্ছা ঠিক আছে, আমার কথা মতো কাজ করে দিলে তোকে এরকম সোনার মোহরের পুটলি আরো অনেক দিব। যা যা, এখন কাজে লেগে পার। আই ছেলেরা, আই মেয়েরা, ফুল তুলিতে চাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। কিরে পারুল, এখানে একা একা ফুল তুলছিস বুঝি? আর এদিকে তোকে পুরো বনে খুঁজছি আমি। কেন কেন কালু কাকু, তুমি আমাকে খুঁজছো কেন? আরে শোন পারুল, তোকে একটা খুশির সংবাদ দেই। বনের ফাঁকা মাঠে একটা বটগাছ আছে না, সেই বটগাছের নিচে দেখে এলাম বড় একটা থালায় বিভিন্ন রকমের খাবার রাখা আছে। যাবি নাকি ওই খাবারগুলো খেতে? খাবার? ও কালু কাকু, সেখানে বড় থালায় কি মিষ্টি সন্দেশ রাখা আছে? আরে হ্যাঁ বাবা হ্যাঁ, খেতে চাইলে এক্ষুনি যা, নয়তো অন্য পাখিরা টের পেলে তারা সব খাবার সাবার করে দিবে। না না, আমি একে যাব। এই বলে পারুল কালু কাকের কথা শুনে উড়াল দিয়ে ফাঁকা মাঠের বটগাছের কাছে যায়, আর সেখানে গিয়ে বড় থালায় রাখা কোনো খাবারই দেখতে পায় না। আরে আরে, কোথায় বড় থালা, কোথায় খাবার? এখানে তো কিছুই নেই। কালু কাকু যে বললো বটগাছের নিচে অনেক খাবার আছে, কোথায় খাবার, কোথায়? পারুল যখন এসব কথা বলছিল ঠিক তখনই বটগাছ থেকে লম্বা শাখা প্রশাখা বেরিয়ে আসে। আমি আমি কোথায় এসে পড়লাম? বাড়িতে যাব, আমি বাড়িতে যাব। মা, মা, বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও। মা পারুল, মা পারুল, কোথায় চলে গেলি রে মা? আমার ডাকে একটু সাড়া দে মা, আমার ডাকে একটু সাড়া দে মা পারুল রে। বিউটি পায়রা যখন তার মেয়ে পারুলের জন্য কেঁদে কেঁদে এদিক সেদিক ছোটাছুটি করছিল, ঠিক তখনই টুনির সাথে তার দেখা হয়ে যায়। এ কি বিউটি, তুই কাঁদছিস কেন? সবকিছু ঠিক আছে তো? কোনো বিপদ আপদ হয়নি তো আবার? ওরে টুনি, আমি আমার পারুলকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার পারুল বুঝি হারিয়ে গেছে। ও টুনি, তুই তো ওদিক দিয়ে এলি, আমার পারুলকে দেখেছিস? হ্যাঁ বিউটি, আমি আমার জমির জন্য ফসলের বীজ নিয়ে এলাম, কিন্তু পারুলকে তো কোথাও দেখিনি। তবে তুমি চিন্তা করো না, চলো আমার বাড়িতে চলো। আমার মেয়ে টিংটিংই হয়তো বা পারুলের খবর দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মা টিংটিং, টিংটিং, কোথায় তুই? মা টিংটিং,
হায় হায়, টিংটিংও তো ঘরে নেই। টিংটিং তো আমাকে না বলে কোথাও যায় না। তবে কোথায় চলে গেল আমার মেয়েটা? টনি, আমার পাউলের মতো তোর টিংটিং ওকে নিখোঁজ। চল চল, আর দেরি করা চলবে না। আমরা এক্ষুনি আমাদের মেয়েকে পুরো বন খোঁজা শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই বলে বিউটি পায়রা আর টনি তাদের মেয়েদের খোঁজার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কালু কাকু, ও কালু কাকু, আর কত তোর বটগাছ? তুমি না বললে বটগাছের নিচে বাইরে থালে অনেক খাবার রাখা আছে। আমি গেলে কি খাবারগুলো পাবো? হ্যাঁ হ্যাঁ, পাবি না কেন? ওই বটগাছ অনেক ভালো, ছোট ছোট ছানাদের প্রতিদিন অনেক খাবার দেয়। ওই তো সামনে বটগাছ দেখা যাচ্ছে। তুই এবার একা যা, আমি আর যাব না। যা যা, আর দেরি করিস না। এই বলে টিংটিং বটগাছের কাছে চলে যায়। বটগাছের কাছে যাওয়ার পর টিংটিং খাবার ভর্তি কোনো বড় থালা দেখতে না পেয়ে বলে, একে খাবার কোথায়? কোথাও তো খাবার দেখতে পাচ্ছি না। কালু কাকু কি তবে আমাকে বোকা বানিয়েছে? টিংটিং যখন এসব কথা বলতে থাকে ঠিক তখনই বটগাছ থেকে আবার শাখা প্রশাখা বেরিয়ে আসে আর টিংটিংকে পেঁচিয়ে ধরে নিজের দিকে টানতে থাকে। টিংটিং বটগাছের ভেতরে প্রবেশ করতে পারুকে দেখতে পায়। একে পারো, তুই এখানে কি করে এলি যে? টিংটিং, তুই এখানে? ওই কালু কাকের কথা শুনে আমি এখানে এসেছিলাম, আর এসে এই বটগাছের ভেতরে আটকে গেছি। কিছুতে বের হওয়ার রাস্তা পাচ্ছি না। কাঁদিস না পাইরন, কালু কাকটা আমাকেও এখানে নিয়ে এসেছে। নিশ্চয়ই বটগাছের কোনো খারাপ মতলব আছে। কালু কাক নিশ্চয় আমাদেরকে ভাজে ফেলেছে। চল চল, আমরা এখান থেকে বের হওয়ার উপায় ভাবি। পারুল আর টিংটিং যখন বটগাছের ভেতর থেকে বের হওয়ার জন্য অসহায়ের মতো উপায় ভাবছিল ঠিক তখনই টনি বিউটি পায়রা তাদের মেয়েদের পুরো বনে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় আর দুজনেই হতাশার সুরে বলে, টনি রে, আমাদের মেয়েদের তো কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি তোর আমার মেয়ে হারিয়ে গেল? না না, আমাদের মেয়েরা কোথাও হারিয়ে যেতে পারে না। চল বিউটি, ওই বটগাছের নিচে বসে একটু রেস্ট নেই। তারপর আবার আমরা আমাদের মেয়েদের খোঁজা শুরু করব। টনির কথায় বিউটি পায়রা রাজি হয়ে যায় আর দুজনেই বটগাছের নিচে গিয়ে বসে পড়ে। আমার মেয়ে পারুল রে, কোথায় গেলি তুই মা? এই টিংটিং, টিংটিং, বাড়ি থেকে আমার মায়ের গলা শুনতে পাচ্ছি না। মা, মা, তুমি কোথায় মা? আমি আর টিংটিং বটগাছের ভেতরে আটকে আছি মা। তুমি কি শুনতে পাচ্ছ মা? এ কি, পারুলের গলা না? বটগাছের ভেতর থেকে শোনা যাচ্ছে। আবার বলছে টিংটিংও আছে। এ কি অবাক করা কাণ্ড! বিউটি, তাড়াতাড়ি বটগাছ আমাদের কাটতে হবে। টনি এ কথা বলার সাথে সাথে বটগাছের মধ্যে চোখ মুখ প্রকট হয়। খবরদার বলছে, আমাকে কাটার চেষ্টাও করবে না। আমি হলাম জাদুই বটগাছ। বনের ছানাদের আমার পেটের মধ্যে ঢুকিয়ে পূর্ণিমার রাতে মেরে ফেলবো, আর সেই রাতেই হব এই বনের মালিক। আমি আমার জাদু শক্তি দিয়ে এই বনের পাখিদের বশ করব। দুষ্টু বটগাছ, তোর মনের আশা কোনোদিনও পূরণ হবে না। এক্ষুনি আমরা তোকে কেটে আমাদের ছানাদের তোর পেট থেকে বের করব। কে তুই আমাকে কাটবি? দাঁড়া, তবে তোদের দুজনকেই এবার আমার পেটে যেতে হবে। এ কথা বলে বটগাছ তার শাখা প্রশাখা টনি আর বিউটির দিকে এগিয়ে দিতে থাকে। টনি, চল চল, এখান থেকে তাড়াতাড়ি চল। আমরা নিজেদের বাঁচাতে না পারলে ছানাদেরও বাঁচাতে পারবো না। এক্ষুনি একটা তান্ত্রিক ডেকে নিয়ে আসতে হবে। এই বলে বিউটি পায়রা আর টনি সেখান থেকে চলে যায় আর একটা তান্ত্রিকের কাছে গিয়ে উপস্থিত হয়। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাদের সাহায্য করুন, আমাদের সাহায্য করুন তান্ত্রিক বাবা। বল, তোদের কি হয়েছে? আমাকে সব খুলে বল, আমি তোদের অবশ্যই সাহায্য করব। এই বনের পাখিদের সাহায্য করাই তো আমার কাজ। এক জাদুই বটগাছ আমাদের মেয়েদেরকে তার পেটে ঢুকিয়ে রেখেছে। তাদের মেরে ফেলে তার স্বার্থ হাসিল করবে। ওই খারাপ বটগাছের হাত থেকে আমাদের মেয়েদেরকে বাঁচান।
অবশ্যই তোদের মেয়েকে বাঁচাবো আমি। চল চল, তোরা সবাই চল। তোরা আবার এসেছিস, সাথে আবার একটা তান্ত্রিককেও নিয়ে এসেছিস। এবার তোদের মৃত্যু কেউ আটকাতে পারবে না, কেউ না। দুষ্টু বটগাছ, পাপ করে আবার বড় বড় কথা বলছিস। দেখ তোর পাপের শাস্তি আমি কিভাবে দেই। রিং বিরিং তিরিং ছটফট। এই বলে তান্ত্রিক তার ঘটি থেকে মন্ত্রপুত জল বটগাছের দিকে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে বটগাছের পাতা সব পড়ে শুকিয়ে যেতে থাকে। একি আমার একই অবস্থা হচ্ছে, আমার দেহ শুকিয়ে যাচ্ছে কেন? এ কথা বলতে বলতে বটগাছ একদম শুকিয়ে মারা যায়। আর ঠিক তক্ষুনি বটগাছের মধ্যে থেকে টিং টিং আর পারুল বেরিয়ে আসে। তুমি এসেছো? আমার সোনা মা, আমার সোনা মানিক আমার বুকে ফিরে এসেছে। তোরা আগে বলতো, তোরা এখানে কি করে এলি? ওই কালো কাকটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে খাবারের লোভ দেখিয়ে। কি, তোদের বিপদের কারসাজি ওই কালো? বিউটি, চল ওই ব্যাটাকে কঠিন শাস্তি দিতে হবে। তোর এত বড় সাহস, আমাদের মেয়েদের ক্ষতি করতে চাস? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে টুনি। বিউটি, আমাকে ক্ষমা করে দে, আমার পিছু ছাড়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতিও অনিবার্য। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।